আমাদের আগের ভিডিওতে আমরা শিখেছি কিভাবে একটি শিপিং মডেল প্রতিস্থাপিত করতে হয় এবং কিভাবে গ্রাহকদের আরও ভালোভাবে পরিষেবা দেওয়া যায় কেবলমাত্র ব্যবসার জন্য উপযুক্ত একটি ডেলিভারি মডেল বেছে নেওয়ার মাধ্যমে। এই ভিডিওতে আমরা অর্থ প্রদান এবং নিষ্পত্তি এবং সেগুলির সাথে সম্পর্কিত নিয়ম ও নীতিগুলি সম্পর্কে জানব। আমরা সেগুলির সঙ্গে জড়িত ট্যাক্স এবং আপনি কিভাবে কোনো সমস্যা ছাড়াই সেগুলি করতে পারেন সে সম্পর্কেও শিখব। ওএনডিসি নেটওয়ার্কের মাধ্যমে কেনা যে কোনো পণ্য বা পরিষেবাতে সর্বদা কিছু বাণিজ্যিক উপাদান থাকবে, যা আমরা আপনার জন্য 5টি বিস্তৃত উপগোষ্ঠীর অধীনে সরলীকৃত করেছি। প্রথম, ক্রেতার মূল্য। দ্বিতীয়, ক্রেতার আবেদন ফি। তৃতীয়, বিক্রেতার আবেদন ফি। চতুর্থ, গেটওয়ে ফি। পঞ্চম, ওএনডিসি নেটওয়ার্ক চার্জগুলি। যদি ক্রেতার দ্বারা ডেলিভারির অর্থ প্রদান করা হয় তাহলে তাতে 5টি একই উপাদানও থাকবে। মনে রাখবেন, প্রাথমিক মাসগুলিতে গেটওয়ে ফি এবং ওএনডিসি নেটওয়ার্ক চার্জ প্রযোজ্য হবে না। আমাদের মূল্য কাঠামোর প্রথম উপাদান হল ক্রেতা মূল্য। এটি চূড়ান্ত আর্থিক পরিমাণ যা একজন গ্রাহক ওএনডিসি নেটওয়ার্কে প্রদান করেন। 4টি অতিরিক্ত উপাদান রয়েছে যা বিক্রেতার দ্বারা আদায়কৃত মূল আর্থিক পরিমাণ সহ সম্মিলিতভাবে ক্রেতা মূল্য গঠন করে। এর মধ্যে রয়েছে বিক্রেতার দ্বারা আদায়কৃত মূল আর্থিক পরিমাণ, বিক্রেতার আবেদনের ফি, ক্রেতার আবেদনের ফি, গেটওয়ে ফি এবং ওএনডিসির ধার্য মূল্যগুলি। একসাথে এই 5টি উপাদান ওএনডিসি নেটওয়ার্কে মোট ক্রেতার মূল্য গঠন করে। ঘোষিত মূল্য, যার মধ্যে জিএসটি অন্তর্ভুক্ত, বিক্রেতা অ্যাপ্লিকেশনে বিক্রেতা কর্তৃক ঘোষিত এবং তালিকাভুক্ত চূড়ান্ত মূল্য। মনে রাখবেন, এই দাম কখনোই সর্বোচ্চ খুচরা মূল্যের এমআরপির বেশি হওয়া উচিত নয়। তারপর আপনার কাছে ডেলিভারি ফি আছে, যা ডেলিভারি পরিষেবার জন্য মূল্য ধার্য করা হয়। প্যাকেজিং এবং উপযোগিতার জন্য ফি অন্যান্য ধার্য মূল্য গঠন করে এবং অবশেষে ক্রেতা মূল্য সম্পূর্ণ করার জন্য আমরা বিক্রেতা অ্যাপ্লিকেশন বা ক্রেতা অ্যাপ্লিকেশন দ্বারা প্রদত্ত ডিসকাউন্টগুলিও অন্তর্ভুক্ত করব। এটি গ্রাহকের কাছ থেকে বকেয়া মোট পরিমাণের একটি সুনির্দিষ্ট ভগ্নাংশগুলি প্রদান করে। দ্বিতীয় উপাদান হল ক্রেতা অ্যাপ্লিকেশন ফি। বায়ার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট নতুন গ্রাহকদের সোর্সিংয়ের জন্য সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টের কাছে ফাইন্ডারের ফি ধার্য করতে পারে। এই ফি মোট অর্ডার মূল্যের শতাংশ বা সফল অর্ডার প্রতি একটি নির্দিষ্ট অর্থের পরিমাণ হতে পারে। সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট যদি ফি এর সাথে একমত না হন তাহলে বায়ার নেটওয়ার্ক পার্টিসিপেন্টের কাছে লেনদেনের সাথে এগিয়ে না যাওয়ার বিকল্প রয়েছে। পরবর্তী যে উপাদানটি গঠিত হয় তা হল বিক্রেতার আবেদন ফি। সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট ক্যাটালগের পণ্য তালিকার জন্য প্রতিটি সফল অর্ডারের জন্য একটি ফি আরোপ করতে পারে। ফি এর শর্তাবলী সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট অ্যাপ এবং বিক্রেতার দ্বারা পারস্পরিকভাবে সম্মত থাকে। ফিতে বিভিন্ন মডেল থাকতে পারে, যেমন প্রতি লেনদেন শতাংশের ভিত্তিতে, নির্দিষ্ট ফি বা লেনদেন বা স্ল্যাব ভিত্তিক। ওএনডিসি নেটওয়ার্ক এই সংকল্পে কোনো ভূমিকা পালন করবে না। বিক্রেতারা যদি পছন্দ করেন তবে তাদের তালিকাভুক্ত দামে এই ধার্য মূল্যগুলি অন্তর্ভুক্ত করার বিকল্প রয়েছে। আপনাকে এর একটি উদাহরণ দেওয়ার জন্য, একজন বায়ার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট বা একজন সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট নেটওয়ার্কে লজিস্টিক পরিষেবাগুলি সংগ্রহ করতে পারে, তবে অর্থ প্রদানের শর্তাবলী উভয় পক্ষের মধ্যে সম্মত শর্ত অনুযায়ী লজিস্টিক বিক্রেতা এনপির সাথে সম্মত হবে এবং নিষ্পত্তি করা হবে। চতুর্থ উপাদান হল লজিস্টিক। এর সহজ অর্থ হল ডেলিভারি প্রক্রিয়া, কিভাবে একটি অর্ডার গ্রাহকের কাছে পাঠানো হয়। এতে অতিরিক্ত খরচ জড়িত এবং ক্রেতা নেটওয়ার্ক অংশগ্রহণকারী বা বিক্রেতা নেটওয়ার্ক অংশগ্রহণকারী একজন ডেলিভারি পার্টনার নিয়োগ করতে পারে, যার পরিষেবা খরচ তারা ক্রেতার কাছ থেকে নিতেও পারেন বা নাও নিতে পারেন। অর্থ প্রদান এবং নিষ্পত্তির চূড়ান্ত উপাদান হল ওএনডিসি নেটওয়ার্ক ফি এবং অর্থ প্রদানের গেটওয়ে ফি। অর্থ প্রদানের গেটওয়ে এবং ওএনডিসি নেটওয়ার্ক তাদের চুক্তি অনুযায়ী বায়ার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট এবং সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট বা উভয়ের কাছ থেকে একটি ফি নিতে পারে। প্রাথমিক মাসগুলিতে অর্থ প্রদানের গেটওয়ে এবং ওএনডিসি নেটওয়ার্ক পরিষেবাগুলি বিনামূল্যে পাওয়া যায়। এই ফিগুলি ক্রেতার মূল্যে যোগ করা হবে না এবং বায়ার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট বা সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট দ্বারা পৃথকভাবে প্রদান করা হবে। এখন যেহেতু আমরা অর্থ প্রদান এবং নিষ্পত্তির বাণিজ্যিক উপাদান সম্পূর্ণ করেছি, আসুন বায়ার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট সংগ্রহ এবং নিষ্পত্তির শর্ত আদি দেখে নেওয়া যাক। বায়ার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট এবং সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট উভয়কেই সম্মত হতে হবে এবং সেই অনুযায়ী এই শর্তাবলী নির্দিষ্ট করতে হবে।
প্রথমত, তাদের ক্রেতার আবেদনের ফি নির্ধারণ করতে হবে। এই ফি একটি নির্দিষ্ট আর্থিক পরিমাণ হোক বা সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট দ্বারা প্রদান করা মোট অর্ডারের আর্থিক পরিমাণের শতাংশ হোক। এরপরে তারা কর্মসূচির ট্রিগারের বিষয়ে সিদ্ধান্ত নেয় এবং সম্মত হয় কোন নির্দিষ্ট কর্মসূচিটি প্রাপকের সাথে অর্থ প্রদানের নিষ্পত্তিটি ট্রিগার করবে, যেমন অর্ডার ডেলিভারি, পণ্য প্রত্যাবর্তন বা পণ্য প্রত্যাবর্তনের মেয়াদ শেষ করা। তারপরে একটি নিষ্পত্তির উইন্ডো আছে যা কর্মসূচির ট্রিগার এবং অর্থ প্রদানের নিষ্পত্তির মধ্যে সময়, সাধারণত সংগ্রহ, চালান, ডেলিভারি বা পণ্য প্রত্যাবর্তনের উইন্ডোর শেষ তারিখ থেকে একটি নির্দিষ্ট সংখ্যা কার্যদিবস নির্দিষ্ট করে। এরপরে হলো আটকে রাখা পরিমাণ, যা অর্থ প্রদানের একটি শতাংশ, যা অর্থ প্রদানের সংগ্রাহক একটি নির্দিষ্ট কর্মসূচি ট্রিগার না হওয়া পর্যন্ত আটকে রাখে। উদাহরণস্বরূপ, ক্রেতা ডেলিভারির পরে অর্থ প্রদানের 50% এবং বাকি 50% পণ্য প্রত্যাবর্তনের উইন্ডো শেষ হওয়ার পরে বিতরণ করতে বেছে নিতে পারেন। শেষ কিন্তু ন্যূনতম নয়, বিক্রেতা নেটওয়ার্ক অংশগ্রহণকারী এবং ক্রেতা নেটওয়ার্ক অংশগ্রহণকারী উভয়ই একটি পণ্য প্রত্যাবর্তনের উইন্ডোর ব্যাপারে সম্মত হতে হবে, যা হচ্ছে ডেলিভারি, চালান বা সংগ্রহের পরের দিনগুলির সংখ্যা যার মধ্যে ক্রেতা তাদের পণ্য ফেরত দিতে পারে যদি তা ফেরতযোগ্য হয়। এখন চলুন অর্থ প্রদান সম্পর্কিত অন্যান্য প্রশ্নের দিকে এগিয়ে যাই। আর মাত্র একটি বাকি আছে এবং তা হলো বাতিলকরণ এবং অর্থ ফেরত। আপনি কিভাবে পণ্য ফেরত, বাতিলকরণ এবং ক্ষতিগ্রস্ত পণ্যগুলির জন্য অর্থ ফেরত শুরু করবেন তা এই তিনটি পরিস্থিতির উপর নির্ভর করবে। যদি এটি একটি প্রিপেড অর্ডার হয়, যদি এটি একটি ডেলিভারির আগেই বাতিল হয়ে যাওয়া সিওডি অর্ডার হয়, যদি এটি একটি ডেলিভারির পরে বাতিল হওয়া সিওডি অর্ডার হয়। আসুন এবার প্রত্যেকটিকে একে একে দেখে নেওয়া যাক, যাতে আপনি বুঝতে পারেন তাদের সাথে ঠিক কিভাবে মোকাবিলা করতে হয়। প্রিপেড অর্ডারের জন্য ক্রেতা যদি ডেলিভারির আগে অর্ডারটি বাতিল করেন, ক্রেতা নেটওয়ার্ক অংশগ্রহণকারী বা বিক্রেতা নেটওয়ার্ক অংশগ্রহণকারী যে ক্রেতার মূল্য সংগ্রহ করেছে সে পুরো পরিমাণ অর্থ ফেরত দেবে, ক্রেতার সাথে সম্মত হওয়া যে কোনো বাতিলকরণ চার্জ বাদ দিয়ে। এই বিষয়ে ওএনডিসির কোনো সম্পৃক্ততা থাকবে না এবং ফি এবং অর্থ ফেরত সহ নিষ্পত্তির শর্তাবলী জড়িত নেটওয়ার্ক অংশগ্রহণকারীদের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। ক্যাশ অন ডেলিভারি অর্ডারের ক্ষেত্রে, যেটি ডেলিভারির আগেই বাতিল করা হয়েছে, ক্রেতার মূল্যে কোনো অর্থ ফেরত দেওয়া হবে না, যেহেতু ক্রেতা এখনও এটির জন্য অর্থ প্রদান করেননি। যাই হোক, যেহেতু অর্ডারটি ইতিমধ্যেই পাঠানো হয়েছে, ডেলিভারি পার্টনার ইতিমধ্যে কিছু খরচ বহন করে ফেলেছে। তাদের আবার বাতিলকৃত অর্ডারটি সেই জায়গায় ফেরত দিতে হবে যেখান থেকে সেটি পাঠানো হয়েছিল এবং এটিকেও ডেলিভারির আগে পণ্য ফেরত বলা হয়। এই ক্ষেত্রে শিপিং এবং পণ্য ফেরত দেওয়ার খরচ ডেলিভারি অংশীদার এবং যে নেটওয়ার্ক অংশগ্রহণকারী তাকে নিয়োগ করেছে তাদের মধ্যেই মীমাংসা করতে হবে। সিওডি অর্ডারের জন্য যেগুলি ডেলিভারি করার পরে বাতিল করা হয়, ডেলিভারি পার্টনারের মাধ্যমে যে ক্রেতা বা বিক্রেতা নেটওয়ার্ক অংশগ্রহণকারী ভাড়া করা হয়েছে এবং ক্রেতার মূল্য সংগ্রহ করেছে, সে ক্রেতার জন্য অর্থ ফেরত প্রক্রিয়া শুরু করবে। আবার ওএনডিসির কোনো সম্পৃক্ততা থাকবে না এবং ফি এবং নিষ্পত্তির শর্তাদি, যার মধ্যে ক্রেতার অ্যাপ ফি, বিক্রেতার অ্যাপ ফি এবং এই ধরনের অর্থ ফেরতের জন্য লজিস্টিক খরচ সহ কিন্তু সম্পর্কিত নয়, শুধুমাত্র জড়িত থাকা নেটওয়ার্ক অংশগ্রহণকারীদের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। লেনদেন, প্রয়োজনীয় অর্থ ফেরত সহ নিষ্পত্তি হয়ে গেলে অর্ডারটির যাত্রা বন্ধ হয়ে যায়। এটি ওএনডিসি নেটওয়ার্ক সম্পর্কে জানার প্রায় সবকিছুই কভার করে। আপনি এখন প্রায় একজন বিশেষজ্ঞ, কিন্তু একটি শেষ জিনিস বাকি আছে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ: কর। এবং এটি আমাদের শেষ বিষয় হতে চলেছে, একটি ব্যবসা চালানোর সময় জড়িত বিভিন্ন কর সম্পর্কে বোঝা। ভারতে পরিচালিত যে কোনো ব্যবসার জন্য কর আইন মেনে চলা এবং সময়মতো তাদের কর দায়বদ্ধতা পূরণ করা গুরুত্বপূর্ণ। ওএনডিসি নেটওয়ার্ক ব্যবহারকারী নেটওয়ার্ক অংশগ্রহণকারীদেরও তাদের কর দায় মূল্যায়ন করতে হবে এবং দুই ধরনের কর আইন মেনে চলতে হবে: আয়কর আইন 1961 এবং জিএসটি আইনের অধীনে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স TDS। জিএসটি আইনের অধীনে নেটওয়ার্ক অংশগ্রহণকারীদের অবশ্যই সিজিএসটি আইন 2017 এবং এর নিয়মগুলি মেনে চলতে হবে। যাই হোক, রাজ্যের জিএসটি আইনও প্রযোজ্য হতে পারে এবং ব্যবসাটি যে রাজ্যে চলছে তার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। নেটওয়ার্ক অংশগ্রহণকারীদের এই কর সম্পর্কে সচেতন হওয়া গুরুত্বপূর্ণ, যাতে তারা সেই অনুযায়ী সেগুলি পূরণ করতে পারে। বিভ্রান্তিকর শোনাচ্ছে? চিন্তা করবেন না, আমরা আপনার জন্য এটিকে মাত্র দুটি প্রকারে সরলীকৃত করেছি যাতে এটি বোঝা সহজ হয়। প্রথমটি হল প্রকৃত সরবরাহের ওপর করের বাধ্যবাধকতা।
যখন একজন ক্রেতা ওএনডিসি নেটওয়ার্কে একজন বিক্রেতার কাছ থেকে কিছু ক্রয় করেন, তখন ক্রেতা নেটওয়ার্ক অংশগ্রহণকারী এবং বিক্রেতা নেটওয়ার্ক অংশগ্রহণকারীকে এটা নিশ্চিত করতে হবে যে বিক্রেতা সঠিকভাবে এবং সময়মতো লেনদেনের ওপর প্রয়োজনীয় কর পরিশোধ করেছেন। দ্বিতীয়টি হল কমিশন এবং ফি-এর ওপর করের বাধ্যবাধকতা। যখন একজন ক্রেতা ওএনডিসি নেটওয়ার্কে কিছু ক্রয় করেন, তখন লেনদেন সহজতর করার জন্য একাধিক পক্ষ জড়িত থাকে, যেমন ক্রেতা নেটওয়ার্ক অংশগ্রহণকারী, বিক্রেতা নেটওয়ার্ক অংশগ্রহণকারী এবং লজিস্টিক সেলের নেটওয়ার্ক পার্টিসিপেন্ট। প্রত্যেকে তাদের পরিষেবার জন্য ফি চার্জ করে অর্থ উপার্জন করে। কমিশন এবং ফিগুলির উপর করের বাধ্যবাধকতাগুলি লেনদেনের সুবিধার্থে এই দলগুলিকে তাদের উপার্জন করা ফিগুলির উপর যে কর দিতে হবে তা উল্লেখ করে। সহজ ভাষায় তাদের বিক্রয় সাহায্য করার মাধ্যমে যে অর্থ উপার্জন করে তার উপর তাদের কর দিতে হবে। এখন যেহেতু আমরা করের বাধ্যবাধকতাগুলিকে দুটি প্রকারে সরলীকৃত করেছি, আসুন দুটি প্রধান কারণের দিকে তাকাই যা তাদের প্রভাবিত করে: বিক্রেতার দিকের ব্যবসায়িক মডেল এবং লেনদেন স্তরের বৈশিষ্ট্য। ই কমার্সে 3 ধরনের বিক্রেতার দিকের মডেল রয়েছে। প্রথমটি হল ইনভেন্টরি মডেল। ওএনডিসি নেটওয়ার্কের ক্ষেত্রে এতে সমস্ত ইনভেন্টরি সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। এখানে সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট প্ল্যাটফর্ম ছাড়াও ইনভেন্টরির মালিক, যেখানে তারা তাদের পণ্য বা পরিষেবা তালিকাভুক্ত করে। এই মডেলে একটি করের দৃষ্টিকোণ থাকে। পণ্য বা পরিষেবা সরবরাহ সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট দ্বারা বিবেচনা করা হয়। দ্বিতীয় মডেলটি হল মার্কেট প্লেস মডেল, যেখানে বিক্রেতারা তাদের পণ্য বা পরিষেবাগুলি বিক্রেতা নেটওয়ার্ক অংশগ্রহণকারীর প্ল্যাটফর্মে তালিকাভুক্ত করতে পারে, যা ক্রেতা এবং বিক্রেতাদের সংযুক্ত করে। এই মডেলে বিক্রেতা এনপি তার পরিষেবাগুলির জন্য ফি নেয় এবং পণ্য বা পরিষেবার প্রকৃত সরবরাহ বিক্রেতা থেকে ক্রেতার কাছে হয় বলে মনে করা হয়। তৃতীয় মডেলটি হল অ্যাগ্রিগেটর মডেল। এটি মার্কেট প্লেস মডেলের মতো, যেখানে বিক্রেতারা বিক্রেতা নেটওয়ার্ক অংশগ্রহণকারীর প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্রেতাদের পণ্য বা পরিষেবা সরবরাহ করতে পারে। যাই হোক, কিছু নির্দিষ্ট পরিষেবার জন্য বিক্রেতা নেটওয়ার্ক অংশগ্রহণকারী শর্তের অধীনে জিএসটি দিতে দায়বদ্ধ। এই পরিষেবা প্রদানকারীরা অ্যাগ্রিগেটর হিসেবে পরিচিত এবং ওএনডিসির পরিপ্রেক্ষিতে তারা এফ&বি বা মোবিলিটি সেক্টরে কাজ করে এমন মার্কেট প্লেস বিক্রেতা নেটওয়ার্ক অংশগ্রহণকারী। যখন ই কমার্সে করের কথা আসে, তখন কিছু লেনদেন স্তরের বিবরণ করের দায় তালিকা প্রভাবিত করতে পারে এবং এটি আরও ভালোভাবে বোঝার জন্য কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে তা জানা গুরুত্বপূর্ণ। যেমন, কে প্রদান করা অর্থ সংগ্রহ করেছে, লেনদেনটি একটি রাজ্যের মধ্যেই নাকি বিভিন্ন রাজ্যের মধ্যে হয়েছে, কারা ডেলিভারি অংশীদারদের পরিচালনা করেছে এবং কেউ কোনো ডিসকাউন্ট দিয়েছে কিনা। এই প্রশ্নগুলোর উত্তর জানা আপনাকে যে কোনো প্রদত্ত লেনদেনের ক্ষেত্রে যে কর দিতে হবে তা মূল্যায়ন করতে সাহায্য করবে। আমরা বুঝতে পারি যে আপনার কর সম্পাদন করা কখনো কখনো একটি কাজের মতো মনে হতে পারে, কিন্তু আমরা আজকে যে পদক্ষেপ এবং পদ্ধতিগুলি অতিক্রম করেছি তা মেনে চলা আপনাকে আপনার প্রক্রিয়াতে সাহায্য করবে। এই পদক্ষেপগুলি ছাড়াও, যেহেতু ক্রেতা নেটওয়ার্ক অংশগ্রহণকারী এবং বিক্রেতা নেটওয়ার্ক অংশগ্রহণকারীকে ই কমার্স সংস্থা হিসাবে বিবেচনা করা হয়, তাই মনে রাখবেন যে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যা তাদের অবশ্যই মেনে চলতে হবে। এগুলি হল আয়কর আইনের 194 এবং সিজিএসটি আইনের 52 ধারা। আপনি যদি এই সমস্ত প্রাথমিকতাগুলি কভার করে থাকেন, তবে আপনি এখন শুরু করার জন্য তৈরি। করের মান্যতা সম্পর্কে আরও জানতে অনুগ্রহ করে ওএনডিসি ওয়েবসাইট দেখুন। তবে ট্যাক্স আইন নিয়মিত সংশোধিত হয় এবং ওএনডিসি এর নির্দেশিকা সবকিছু কভার নাও করতে পারে, তাই একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা ট্যাক্স পরামর্শদাতার মতো বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা সবসময় নিরাপদ, যাতে আপনি কর কর্তৃপক্ষের সাথে যে কোনো সমস্যা এড়াতে পারেন। এই সেশনে আমরা বেশ অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছি। আমরা ওএনডিসি নেটওয়ার্কে অর্থ প্রদান এবং নিষ্পত্তির শর্তাবলী এবং কিভাবে বাতিলকরণ এবং অর্থ ফেরত প্রক্রিয়া করতে হয় সেগুলির বিভিন্ন উপাদান সম্পর্কে শেখার মাধ্যমে শুরু করেছি। তারপরে আমরা করের প্রসঙ্গে আমাদের বিষয়ে চলে গেলাম, সেগুলি কি এবং সেগুলি প্রদানের জন্য কারা দায়ী। এটি আমাদের যাত্রা সম্পূর্ণ করে। এখন যা বাকি আছে তা হল আপনার স্বপ্নের ব্যবসাকে আপনি সবসময় যেভাবে চেয়েছিলেন সেভাবে চালানো। আপনার যদি এখনো ওএনডিসি নেটওয়ার্কের দৃষ্টিভঙ্গি, এর লক্ষ্য এবং ব্যবস্থাপনা সম্পর্কে আরও বেশি শেখার আগ্রহ থাকে, তাহলে অনুগ্রহ করে এই লিঙ্কটিতে ক্লিক করুন এবং আমরা সেখানে আমাদের কথোপকথন চালিয়ে যেতে পেরে খুশি হব। আপনার সাথে আবার দেখা হবে এবং আপনার দুর্দান্ত ব্যবসায়িক পরিকল্পনার জন্য শুভকামনা।